বন্ধুরা, তোমাদের ভালোবাসাই আমাদের কাজ করার অনুপ্রেরণা যোগায়। আজ তোমাদের মাঝে নিয়ে এলাম টুনি পাখির গল্প, টুনির পেয়ারা ঘর। তো চলো বন্ধুরা, গল্পটি দেখে আসি। ওই দেখ, কি সুন্দর ফুলের বাগান দেখা যাচ্ছে। ফুলের উপর আবার প্রজাপতিও বসে আছে। আরে তাই তো, এত সুন্দর ফুলের বাগান যে আমাদের বনে আছে তা তো আমি জানতামই না। চল চল, আমরা বাগান থেকে কিছু ফুল তুলে নিয়ে আসি আর ফুলের মালা বানাই। পাঁচজন কান্নাকার ফুলের বাগান, আমরা ফুল ছিড়ব। বাগানের মালিক দেখলে তো আমাদের রক্ষে থাকবে না। চোখে তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, দেখিস কিচ্ছু হবে না। চল আমরা ফুল নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তখন আমি আর তোকে বারণ করব না। এরপর টুকি ও পারুল ফুলের বাগানে যায় ফুল তুলতে। ঠিক তখনই ফুলের বাগানের মালিক তোতা সেখানে চলে আসে আর টুকি ও পারুলকে দেখে ফেলে। কে 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 আমার ফুলের বাগানে ফুল তুলছে? কার এত বড় সাহস? কে তো দেখছি টুকি আর পারুল। দাঁড়া, তোদের আজ দেখাচ্ছি মজা। এই রে পারুল, ওই দেখ তোতা আঙ্কেল এসেছে। মনে হচ্ছে ফুলের বাগানটা তোতা আঙ্কেলের। আমারও তাই মনে হচ্ছে। চল চল, আমরা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই, নয়তো তোতা আঙ্কেল আমাদের ধরে ফেলবে। এ কথা বলেই টুকি ও পারুল সেখান থেকে পালিয়ে যায় আর তোতা বলতে থাকে, দুষ্টু ছানারা, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, পালিয়ে কত দূর যাবি? আজ না হয় কাল আমি তোদের ঠিকই ধরতে পারবো, তখন তোদের আমি উচিত শিক্ষা দিব। মা টুকি, তুই কোথায় গিয়েছিলি আর এভাবে হাঁপাচ্ছিস কেন? কোথাও চুরি করতে যাসনি তো আবার? না, মাকে সত্যিটা বলা যাবে না। মা জানতে পারলে আমাকে অনেক বকবে। কি হলো টুকি, তুই চুপ করে আছিস যে? কি এত ভাবছিস? কিছু না মা, আমি তো পারুলের সাথে অনেকক্ষণ উড়ে বেরিয়েছি, তাই এভাবে হাঁপাচ্ছি। একটু বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। এখন আমি ঘরে গেলাম। মা, তুমি আমাকে কিছু খেতে দাও, আমার অনেক খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। মা, তুমি এগুলো খেতে আমাকে ভাত খেতে দিচ্ছ? আলু ভর্তা আর শাক, এগুলো তো রোজ রান্না করো, আজ একটু ভালো কিছু রান্না করতে পারোনি? মারে, কি করে ভালো কিছু রান্না করব বলতো? কাঠ কেটে যে কটা টাকা পাই তা দিয়ে তো ঠিক মতো চাল কেনাই হয় না, মাছ মাংস কিনবো কি করে? মা, তোমার সবসময় শুধু এসব কথা যে আমার আর শুনতে ইচ্ছে করে না। মারে, তুই আজকে কষ্ট করে এই শাক ভর্তা দিয়ে ভাত খেয়ে নে, আমি কাল তোর জন্য মাছ কিনে নিয়ে আসবো। কাল তুই মাছ দিয়ে মজা করে ভাত খাবি, কেমন? মা, তুমি সত্যি বলছো? কাল আমাকে মাছ এনে দিবে? মা টুকি, মারা কখনো মিথ্যে বলে না। তারা সব সময় চায় তাদের সন্তানকে ভালো রাখতে, কিন্তু পরিস্থিতির কারণে তা হয়তো কখনো কখনো সম্ভব হয় না। আমি যখন তোকে কথা দিয়েছি তখন তা রাখার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে মা, আমি শাক ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি, আমার কোনো অসুবিধা হবে না। এরপর টুকি খাবার খেয়ে নেয় আর এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনি কাঠ কাটতে বনে যায়, কিন্তু টুনি কাঠ কাটার জন্য ভালো কোনো গাছই খুঁজে পায় না। আমি তো ভালো কোনো গাছই পেলাম না, এখন আমি কি বিক্রি করব আর মাছই বা কিনবো কি দিয়ে? আমি যে টুকিকে কথা দিয়েছি ওর জন্য আজ মাছ নিয়ে যাব। মাছ নিয়ে না গেলে তো টুকি খুব মন খারাপ করবে। না, তা আমি কিছুতেই হতে দিব না। আমাকে যে করেই হোক একটা গাছ খুঁজে বের করতেই হবে। একথা বলে টুনি আবারও কাঠ খুঁজতে থাকে, কিন্তু টুনি কোনো কাঠই খুঁজে পায় না। তাই টুনি মন খারাপ করে বাড়িতে যেতে থাকে। তখন টুনি একটা পরীকে দেখতে পায়। সে দেখে একটা পরী মাটিতে পড়ে আছে। আরে,
মাটিতে ওটা কে পড়ে আছে? দেখি তো কাছে গিয়ে। পানি, কেউ আমাকে একটু পানি দিবে? আমার যে বড্ড পানি পিপাসা পেয়েছে। আরে, এটা তো একটা পরী, আর পরীটা তো পানি খেতে চাইছে। এক্ষুনি পরীকে পানি খাওয়াতে হবে। টুনি পরীর জন্য নদী থেকে পানি নিয়ে আসে আর পরীকে খাইয়ে দেয়, আর পরী পানি খেয়ে সুস্থ হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি পাখি, আমাকে সাহায্য করার জন্য। তুমি না থাকলে আমি পানি খেতে না পেরে মরেই যেতাম। পরী, তুমি এভাবে বলো না। আমি না থাকলেও কেউ না কেউ তোমাকে নিশ্চয়ই সাহায্য করতো, তোমার কিছুই হতো না। তা তোমার শরীর এখন ভালো লাগছে তো? হ্যাঁ, আমার শরীর একদম ঠিক আছে, কিন্তু তোমাকে এত ক্লান্ত লাগছে কেন? আসলে আমি কাঠ কাটতে বনে এসেছিলাম, কিন্তু অনেক খোঁজার পরও ভালো কোনো কাঠ খুঁজে পাইনি। তাই বাড়িতে যাচ্ছিলাম, তখনই তোমাকে মাটিতে পড়ে থাকতে দেখি আর তোমার কাছে আসি। ও আচ্ছা, কাঠ বিক্রি করে তোমার সংসার চলে নাকি? হ্যাঁ পরি, তুমি একদম ঠিক ভেবেছো, কাঠ বিক্রি করে আমার সংসার চলে। আজ যে কাঠ পেলে না, তাহলে তোমার সংসার চলবে কি করে? পরি, আমি গরিব পাখি, আমার কষ্ট সহ্য করার অভ্যাস হয়ে গেছে। ও নিয়ে তুমি ভেবো না। আমার আবার দেরি হয়ে যাচ্ছে, এবার আমি আসি পরি। আসি বললে কি আর হয়? তুমি আমাকে সাহায্য করেছো, আর আমি কি তোমাকে এভাবে খালি হাতে ফিরিয়ে দিতে পারি? দাঁড়াও, আমি তোমাকে একটা উপহার দিতে চাই। পরি, আমার কোনো উপহার লাগবে না। আমি যখন বলেছি উপহার দিব, তখন তা নিতেই হবে। এরপর পরে জাদু করে একটা পেয়ারা ঘর প্রকট করে আর ঘরটা টুনিকে দেয়। এই ঘরটা এখন থেকে তোমার। এই ঘর থেকে তুমি তোমার প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাবে, তোমার আর কোনো অভাব থাকবে না। তোমাকে অনেক ধন্যবাদ পরি, আমাকে এত সুন্দর একটা ঘর উপহার দেওয়ার জন্য। এরপর পরে সেখান থেকে চলে যায়, আর টুনিও পেয়ারা ঘর নিয়ে বাড়িতে চলে আসে। মা, তুমি এই পেয়ারা ঘর কোথায় পেয়েছো? আর তুমি আমার জন্য মাছ নিয়ে আসোনি? মারি, এখন থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। কষ্ট থাকবে না মানে? তুমি এসব কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর টুনি টুকিকে সব কথা খুলে বলে, আর এরপর থেকে টুনি পেয়ারা ঘর থেকে তার প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যেত। আর এভাবেই ধীরে ধীরে টুনির সব অভাব দূর হয়ে যেতে থাকে। কিন্তু টুনির পেয়ারা ঘরের কথা ধীরে ধীরে বনে ছড়িয়ে পড়ে। শুনেছি ওই গরিব টুনির নাকি একটা পেয়ারা ঘর আছে। সেই পেয়ারা ঘরের কারণে টুনি ধনী পাখি হয়ে যাচ্ছে। কিন্তু কি আছে ওই পেয়ারা ঘরে? আমাকে তা জানতেই হবে। ওই টুনিকে আমি কিছুতেই ধনী পাখি হতে দিব না। ও আগে যেমন কষ্ট করে সংসার চালাতো, এখনো তাই করবে। ওকে আমি কিছুতেই ভালো থাকতে দিব না, আর ওই পেয়ারা ঘর নিজের করে নিব। আ আ আ আ আ এসব কথা ভেবে ইগল রাত হওয়ার অপেক্ষা করে। আর যেই না রাত হয়, অমনি ইগল টুনির বাড়িতে যায় টুনির পেয়ারা ঘর চুরি করতে। ইগল যখনই পেয়ারা ঘরে হাত দিতে যায়, ঠিক তখনই পেয়ারা ঘর একটা সাপে পরিণত হয়। তা দেখি ইগল ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবারে, এ তো সাপ! পেয়ারা ঘর কোথায়? তবে কি পেয়ারা ঘর আমার লোভের কথা জেনে গেছে, তাই আমাকে শাস্তি দিতে চাইছে? তার মানে এটা একটা জাদুই পেয়ারা ঘর। জীবন বাঁচাতে চাইলে এক্ষুনি আমাকে এখান থেকে পালাতে হবে। এ কথা বলে ইগল সেখান থেকে পালিয়ে যায়, আর সাপ আবারও পেয়ারা ঘরে রূপান্তরিত হয়। আর এভাবেই সকাল হয়ে যায়। আর এসবের কিছুই টুনি বুঝতেও পারে না। টুনি পেয়ারা ঘর থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে গরিব ও অসহায় পাখিকে সাহায্য করে, আর সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যের ভালো দেখে কখনো হিংসা করতে নেই। অন্যকে হিংসা করলে নিজেকেই বিপদে পড়তে হয়। তাই আমরা কখনো হিংসা করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।
রূপপুরের জঙ্গল ছিল এক নীল নদী দিয়ে ঘেরা মনোরম পরিবেশ। সেখানে সকল পশু পাখিরা খুব আনন্দের সাথে মিলেমিশে বাস করত। বৈশাখ মাস পড়ার কারণে বনে প্রায় সময়ই বৃষ্টি হতো। এমনই এক বিকেলের কথা, টোনা আর টুনি তার জমির ধান কাটছিল। এমন সময় আকাশ কালো মেঘে ছেয়ে যায়। টোনা, আকাশের দিকে চেয়ে দেখো, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। কিন্তু আমাদের তো এখনো ধান কাটা শেষই হয়নি গো। যদি এক্ষুনি বৃষ্টি নামে তবে তো সব ধান বৃষ্টির জলে নষ্ট হয়ে যাবে। আকাশ দেখে মনে হচ্ছে এই বৃষ্টি শুরু হলে আর থামবে না, টানা 2-3 দিন বৃষ্টি হবে। এখন বোঝো মজা? তোমাকে কত করে বলেছি চলো টোনা ধানগুলো কেটে আনি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি, শুধুই অলসতা করেছো। বনের সকলের জমির ধান কাটা শেষ হয়ে গেছে, শুধু আমাদের জমিরই ধান কাটা বাকি। এবার যে কি হবে আমার তো মাথায় কাজ করছে না। টুনি, আমি বুঝতে পেরেছি, আমাদের সময়ের কাজ সময়ে করা উচিত। অলসতা না করে যদি তখন তোমার কথা শুনে ধানগুলো কাটতাম তবে আজ আমাদের এই পরিস্থিতিতে পড়তে হতো না। যাগে, এবার ধানগুলো কাটি। এরপর তারা দুজন আবারও ধান কাটতে শুরু করে। আর এমন সময় প্রবল বেগে বাতাস বইতে শুরু করে। আরে টোনা, এই ঝড়ের সময় তুই ধান কাটছিস? একটু পরেই তো বৃষ্টি নামবে। বৃষ্টি নামলে ধান তো জলের নিচে ডুবে যাবে। তোরা দুজন মিলে তো আজ ধান কাটা শেষ করতে পারবি না। কিছুই বুঝতে পারছি না, ধান ঘরে না তুললে যে না খেয়ে মরতে হবে। চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। হ্যালো ময়ূরী, তুই এক্ষুনি বনের সব পাখিদের নিয়ে টোনার জমিতে আয়। টোনার জমির ধান কাটতে হবে। আর একটা ভ্যান গাড়িও নিয়ে আসিস। বৃষ্টির আগে সব ফসল ঘরে তুলতে হবে। কালুর কথায় একটু পরেই বনের সব পাখি এসে টোনার জমিতে হাজির হয়। টোনা টুনি, আমরা চলে এসেছি। আমরা সকলে একসঙ্গে ধান কাটলে মুহূর্তের মধ্যেই সব ধান কাটা শেষ হবে। একটা কথা আছে না, 10 মিলে করে কাজ, হাড়ি জিতে নাহি লাজ। এরপর সকল পাখি টোনার জমির ধান কাটতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সকল ধান কাটা শেষ হয়ে যায়। কবুতর, তুই তাড়াতাড়ি ফসলগুলো টোনার বাড়িতে নিয়ে যা, আমরা সকলে উড়ে আসছি। এরপর কবুতর সব ফসল টোনার ঘরে তুলতেই বৃষ্টি নেমে পড়ে। এদিকে বাকি পাখিরাও ভিজে টোনার বাড়িতে এসে উপস্থিত হয়। তোদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোরা সকলে যদি আজ আমাকে সাহায্য না করতি তবে যে আমার কি হতো, আমি কখনো ফসল ঘরে তুলতে পারতাম না। আমরা তো প্রতিবেশী, তাই একে অপরকে সাহায্য করা আমাদের দায়িত্ব। একসঙ্গে বসবাস করতে গেলে আমাদের সকলকে মিলেমিশে থাকতে হবে। বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে তো তোমরা যেতেই পারবে না। আমি বরং তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি, পরে বৃষ্টি একটু কমলে তোমরা যে যার বাড়িতে ফিরে যেও। এরপর টনি রান্নাঘরে চলে যায়। বাড়িতে তো কোনো কিছুই নেই, সবাইকে যে কি খেতে দিব ভেবেই পাচ্ছি না। কি যে করি, পেয়েছি বুদ্ধি। এই বড় লাউটা তো পড়েই আছে, আমি বরং এই বড় লাউটা দিয়ে এর পাকোড়া বানিয়ে ফেলি। বৃষ্টির দিনে লাউয়ের পাকোড়া খেতে খুব ভালো লাগবে। এরপর টনি ঘরে থাকা সেই বড় লাউটা দিয়ে পাকোড়া বানায় আর তা সকল পাখিকে খেতে দেয়। আরে বাহ, পাকোড়াটা তো খেতে অনেক মজা। হ্যাঁ রে টুনি, এটা কিসের পাকোড়া রে? ময়ূরী, এটা হলো লাউয়ের পাকোড়া। আমার গাছে একটা বড় লাউ ধরেছিল, সেই লাউ দিয়ে পাকোড়া বানিয়েছি। খাবারটা তো অনেক মজা হয়েছে। কালো, বৃষ্টি তো একটু কমেছে, এবার বাড়ি যাওয়া যাক। এরপর সকল পাখি খাবার শেষ করে বিদায় নিয়ে যে যার বাড়িতে চলে যায়। অন্যদিকে ওই বন থেকে বেশ কিছুটা দূরে এক গভীর অরণ্যে বাস করত এক ডাইনি বুড়ি। কাল বৈশাখী ঝড়ের তাণ্ডবে আজ তার কুড়ে ঘরটা ভেঙে চুরমার হয়ে গেছে। হায় হায়, একই হয়ে গেল। ঝড়ের যে আমার বাড়িটা একদম ভেঙে গেছে। এবার আমি কোথায় যাব? ওরে বাবা রে, কোমরটা বুঝি ভাঙলো রে। একই, এত একটা পাখিদের বন, কত সুন্দর সুন্দর বাড়ি। এক বাতাসের ধাক্কায় তো আমার কপালটাই খুলে গেল। পাখিরা কি সুন্দর করে বাড়ি বানিয়েছে, তবে তো এদের কাছে আমি বাড়ি বানিয়ে নিব, আর ভয় দেখিয়ে খাবারও নিব। সব পাখিদের আমি আমার দাস বানিয়ে রাখবো।
ডাইনির কথা মতো তার জন্য একটি ঘর তৈরি করে দেয়। ডাইনির প্রয়োজন মেটানোর জন্য সে পাখিদের ধরে আনতো আর তাদেরকে দিয়ে তার কাজ করিয়ে নিত। টনি, আজকে আমার জন্য ভালো করে বিরিয়ানি রান্না করে দে, নয়তো আমি তোর স্বামীকে। না না, আমার স্বামীকে কিছু করো না, আমি তোমার সব কথা শুনবো। এরপর টুনি আর কথা না বাড়িয়ে রান্না করে দেয়। এভাবেই ডাইনি বনের সব পাখিকে তার দাস বানিয়ে রেখেছিল। এই জঙ্গলের গাছে গাছে দেখছি অনেক রকমের ফল, নিশ্চয়ই ফলগুলো খেতে খুব সুস্বাদু হবে। এই বলে ডাইনি গাছের ফল ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। সে প্রতিটি গাছের একটি করে ফল ছিঁড়ে তাতে এক কামড় বসায় আর তা ফেলে দেয়। এভাবেই দিনের পর দিন চলতে থাকে। এরকম চলতে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে। আমরা তো ওই ডাইনির হাতের পুতুল হয়ে যাচ্ছি। আমরা কি তবে কোনোদিন ওই ডাইনির হাত থেকে মুক্তি পাবো না? এভাবে ভয় পেলে চলবে না, এবার আমাদেরকে কিছু একটা করতে হবে। ওই ডাইনির দুর্বলতা আমাদের খুঁজে বের করতে হবে, তারপর সকলে একত্রে একজোট হয়ে ডাইনির অত্যাচারের মোকাবেলা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আজ থেকে আমরা সকলে ডাইনির ওপর নজর রাখবো। এরপর থেকে সকলে ডাইনির উপর নজর রাখতো আর তার দুর্বলতা খুঁজতে শুরু করে। তোমাদের জন্য একটা সুখবর আছে, ওই ডাইনির দুর্বলতা আমি পেয়ে গেছি। ওই ডাইনি তার প্রাণভ্রমরা নীল নদীর নীল পদ্মতে লুকিয়ে রেখেছে। ওই নীল পদ্ম ধ্বংস করতে পারলে ওই ডাইনি ধ্বংস হয়ে যাবে। তবে চলে সবাই, আমরা আজ একত্রে ওই ডাইনিকে বিনাশ করব। এরপর সকল পাখি নীল নদীতে যায়। এই, তোরা থেমে যা, একদম পদ্মতে হাত দিবি না। ডাইনি কিছু করার আগে আমাদেরকে পদ্ম ছিঁড়ে নষ্ট করতে হবে। এরপর ময়ূরী তাড়াতাড়ি করে পদ্ম ছিঁড়ে নষ্ট করে ফেলে। আর ডাইনিও ধ্বংস হয়ে যায় আর পুরো বন ডাইনির কবল থেকে রক্ষা পায়।